নমস্কার, আমি তুহিন আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ আমাদের ক্লাবে আমার সাথে আপনারা শুনবেন একটি মিষ্টি প্রেমের গল্প। তবে এই গল্পটি শুধুমাত্র কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, তাই 18 বছরের নিচে বাচ্চারা আজকের এই গল্পটি শোনা থেকে একটু দূরে থাকো। আর গল্পটি শোনার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানিও নিজেদের মতামত। এবং নিজেদের লেখা পাঠাতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমেল করতে পারো। আজকের গল্পটি পাঠিয়েছেন হাওড়া জেলার ভগবতপুর গ্রাম থেকে গোপাল পাত্র। ছোটবেলা থেকে লেখালেখির আগ্রহ থেকে শুরু করে বর্তমানে বিভিন্ন সাহিত্য নির্ভর অ্যাপে লেখালেখির কাজ করেন। চলুন বরং শুনে ফেলি তারই কলমে লেখা আজকের গল্প, চিলেকোঠায় রোদ্দুর। আজ সকালে, হ্যাঁ সোমবার, আজই ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে চমকে গেলাম। মৌ বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে প্রোফাইলটা ভালো করে নিরীক্ষণ করলাম। আলো আধারিতে দোদুল্যমান মন প্রাণ। আমি যাকে চিনতাম জানতাম সেই মৌমিতা, আমার কৈশোর জীবনের ছায়া সঙ্গী, আমার প্রথম ভালোবাসা, মল্লিকাবনের প্রথম কলি। সেই মৌমিতা চৌধুরী আজকের মৌ বন্দ্যোপাধ্যায় হবে, হয়তো নাও হতে পারে। আর আলো আধারের খেলায় মেতে উঠতে কারই না ভালো লাগে। অত শত ভেবে লাভ কি? ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। অতপর যথারীতি মন দিলাম নিজ কর্মে। খানিক ফুরসত পেয়ে যথারীতি ফোনটা খুললাম। মেসেঞ্জারে ওয়েবের জন্য অপেক্ষায় রত সেই মৌ বন্দ্যোপাধ্যায়। যথারীতি ওয়েব অ্যাক্সেস আছে। লিখলাম, কেমন আছো? খানিক বাদেই রিপ্লাই এলো, কেমন আছি আমি? আছি একরকম, কোনো মতে দিন গুজরান। ঘুম থেকে ওঠা, রান্না বান্না, ছেলেমেয়ের স্কুল, টিউশন, থালা বাসন ধোয়া মোছা, হেসেল সামলানো, নানাজনের ভার ফরমাস। এসবের পরেও শুনতে হয় তুমি কিছু বোঝো না, জ্ঞানগম্য কম, এটা হলো না কেন, সেটা হলো না কেন। মাঝে মাঝে ক্লান্ত লাগে, ভীষণ ক্লান্ত, অবসন্ন আমি। নোটে গাছটা মুড়ালো, আমার কথাও ফুরালো। আচ্ছা, তুমি কেমন আছো? এখনো কবিতা লেখো? ছবি আঁকো নিয়ম করে? প্রেমের কবিতা, বুকের রক্তে বান ডাকানো, উন্মাদ করা সব প্রেমের কবিতা। আশেপাশের 10-5টা গ্রামে নিশ্চয়ই তোমাকে চেনে, তোমাকে জানে। নিশ্চয়ই কোনো অফিস করছো। তোমার যা মেধা তাতে সন্দেহ নেই। অফিসের বস না হলে নিশ্চয়ই কোনো উচ্চপদ। লিখিও। সংসার কেমন? ছেলে মেয়ে কটি? গিন্নি নিশ্চয়ই আমার থেকে খুব সুন্দরী, স্বভাবেও কর্মনিপুণায়। আমার মতো নিষ্কর্মা শিমুল ফুল নয় নিশ্চয়ই। সেসব কথাও লিখিও। যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কবে থেকে এমন নকশি কাঁথা বুনে চলেছে সে? সেই কবেকার আমার ছোট্ট মৌমিতা, আমার প্রথম প্রেম, আমার চিলেকোঠার এক চিলতে রোদ্দুর। বুক উথাল পাথাল করতে লাগলো। কত স্মৃতি, কত চাওয়া না পাওয়ার গল্প কথা, প্রথম যৌবনে মৌকে নিয়ে লেখা কত শত কবিতা। এরই ফাঁকে মোবাইলটা নিয়ে আরও একবার মেসেজ চেক করলাম। কিছুক্ষণ রিপ্লাই না পেয়ে মৌ আবার লিখছে, আপনি সেই সজল তো? কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? এত নীরব কেন? তুমি কি তোমার মৌকে ভুলেই গেছো? অনেক কাঠখড় পুড়িয়ে তোমার সাথে আমার এই সেতু বন্ধন। এই সংসার গড়াতে তোমার আমার স্মৃতিই এক চিলতে খোলা আকাশ।
একটু দক্ষিণা বাতাস বয়ে আনি জীবনে। এই মধ্যবয়সে এতটুকু রক্তিমাভা মরতে মরতে আবার বেঁচে উঠি। আর আমার দাম্পত্য যেন বিনে সুতোর মালা, কবেই ছিন্ন ভিন্ন হয়েছে। এই একসঙ্গে খাওয়া, বসা, শোয়া, কর্তব্য পালন। তুমি কিন্তু লিখো তুমি কেমন আছো, আর তোমার কবিতারাই বা কেমন আছে। প্রত্যুত্তরে কি লিখব আমি, কি বলবো? অকুল পাথারে ডুবে যাচ্ছি, কত স্মৃতি ভিড় করছে এসে আমার চোখে। এলোমেলো করতে চাইছে জীবন, আজ মাঝ বয়সে কেউ এসে জীবনটা ভেঙে চুড়ে দেবে। স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে এমনভাবে সে আসবে তা ভাবিনি কোনোদিন। একধারে আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে ভেসে যেতে ইচ্ছে করছে, অন্যধারে অজানা একটা আশঙ্কা যেন তাড়া করে নিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে। এই বুঝি জীবন, জীবন তোরে ডুবে যাবে অতল সলিলে। নানান চিন্তা ভাবনায় কিছুতেই ঘুম আসতে চাইল না চোখের পাতায়। সারা রাত এপাশ আর ওপাশ, এদিকে দুবার শয্যাসঙ্গীর মৃদু তিরস্কার জুটল কপালে। ফোনটা রাখো, একটু ঘুমাতে দাও। তুমি তো ওঠো বেলায়, আমাকে সকাল সকাল উঠতে হয় নাকি? গিন্নির কথায় কোনো উত্তর দিলাম না, দেওয়া সমীচীনও নয়। কোনো মতে সেই রাত্রি কেটে গেল। রাতেই ভেবে নিয়েছি যে আজ অফিসে যাব না। সেই সাত সকালে গিন্নিকে বলেই দিয়েছি, না হলে আবার রান্না বান্নার ঝামেলা। গিন্নি মনে মনে বেশ খুশি হয়েছে বলে মনে হলো। তাই সকাল সকাল কিছু বাজার হাট করে স্নান সেরে কাগজপত্র নিয়ে বসে ভাবতে থাকি মৌকে মেসেঞ্জারে রিপ্লাই দিতে কি লিখব। চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ছায়াছবির মতো ভেসে আসছে। সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি হবে, শরৎকাল। পুজো এলো বলে সোনা সোনা রোদ্দুর, মাঝে মাঝে অখণ্ড পাঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। গ্রামটি তখনও মফস্বল হয়ে ওঠেনি, ইট কাঠ কংক্রিটে ভরে ওঠেনি মাঠ ময়দান। চারিদিক ভরে আছে কাশ, সর আর হোগলা। শালুক ফুটেছে কত না পোড়ো মাঠে মাঠে, খালে বিলে। ঝিলের জলে চোখ মেলেছে দু চারখানা পদ্ম ও টগর। শিউলি ভরে গেছে গাছে গাছে। মা আসছেন, চারিদিকে সাজ সাজ রব। তা কতদিন হবে, 20-22 বছর। মৌ তখন ষোড়শী, আর আমি অষ্টাদশ বর্ষীয়, এইচএস কমপ্লিট করে সবই কলেজে বিএ ফার্স্ট ইয়ার। একদিন সকালে হঠাৎ চোখ চলে গেল আমার পুরনো জমিদার বাড়ির বারান্দায়। আটপৌরে শাড়ি পরা ওটা কে? যেন সাক্ষাৎ প্রতিমা। চোখ কচলে আবার দেখলাম, মনের ভুল নয় তো, সত্যি একজন সদ্য কিশোরী। বোধহয় আমাকে দেখে লজ্জায় দৌড়ে পালালো। সেই শুরু। তারপর কারণে অকারণে তাকিয়ে থাকতাম বারান্দায়। কখনো চোখে চোখ, কখনো মুচকি হাসি, আবার কখনো নিরাশায় ডুবে যাওয়া মন নিয়েই ফিরতে হয়েছে। ইতিমধ্যেই বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে বাবা মার একমাত্র মেয়ে মৌমিতা। বাবা গ্রামীণ হাসপাতালের ডাক্তার হয়ে এসেছেন, আর পুরনো জমিদার বাড়িতে কোনো আত্মীয়তার সূত্রে বসবাস শুরু করেছেন। সেই সদ্য পরিচিতা প্রতিমাটির প্রেমে পড়ে গেছি বোধহয়। এরই মধ্যে তাকে নিয়ে লেখাও শুরু করেছি। প্রথম প্রেমের কবিতা। শুধু তাকিয়ে থাকি, শুধু তাকিয়ে থাকি, দুজন দুজনকে দেখা দেখি। গভীর তোমার কালো আঁখি, অগাধ চুলের রাশি, মুখে মধুর হাসি করে দেয় মোরে উদাসী। তোমার চোখ আমার মনে জাগায় কত আশা, কত ভালোবাসা। বলো তোমার চোখে আছে কি? হয় কেন ইচ্ছে তাকাতে বারে বারে তব পানে? পারি না কেন মন ধরে রাখতে, মন কেন শুধু তুমি তুমি করে? তবে কি ভালোবেসেছি তোমারে? হয়নি কোনো কথা, শুধু চোখাচোখি, শুধু তাকিয়ে থাকি। এইরকম করে চলল কিছুদিন। পুজোর দিনও ঘনিয়ে এলো। আজ মহাষষ্ঠী। মৌ লাল পেড়ে সাদা শাড়ি পরে পুজোর ডালা সাজিয়ে যখন পুষ্পাঞ্জলি দিতে বের হলো, সঙ্গে সঙ্গে আমিও পিছু নিলাম।
মৌ বড় বড় অভিমানী চোখ করে আমার দিকে পেছন ফিরে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। কিছু না বলে আমিও পিছু পিছু। আমাদের প্রাথমিক স্কুলে একচালা প্রতিমার সামনে ভক্তিভরে মহাষষ্ঠীর পুজো আর অঞ্জলি দিল মৌ। আমি একটা চেয়ার টেনে দূরে একটু বসে অনুসরণ করছি মৌকে। বন্ধুরা ইয়ার্কি করে বলতে লাগলো, কিরে, খুব যে ঘুরঘুর করছিস ওর পিছনে, তা মালটা তুলতে পারবি তো? মনে রাখিস ভাই, ওর বাবা কিন্তু ডাক্তার, দেখিস পাখি আবার যেন উড়ে না যায়। বন্ধুদের কথায় কান না দিয়ে মৌয়ের পুষ্পাঞ্জলি শেষে আবার ওর পিছু পিছু আসছি। বাড়ির সামনে এসে তির্যক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে মৃদু হেসে বাড়িতে ঢুকে গেল মৌ। ওই চাউনি, বাঁকা ঠোঁটের মুচকি হাসি সেদিন তোলপাড় করে দিয়েছিল আমার বুক। কত কথার আঁকি বুকি মন জুড়ে, আর সেদিন থেকেই শুরু দু চোখ জুড়ে স্বপ্নের আনাগোনা। সপ্তমীর রাতে টুকিটাকি কথা হয়েছিল, কিন্তু কি কথা হয়েছিল সেটা মনে না থাকলেও এটা মনে আছে যে অষ্টমীর দিন দুজনে একসাথে অঞ্জলি দেব, এটা নিশ্চিত। তাই আনন্দ আর ধরে না। রাতে ঘুমও হয়নি ভালো করে। অষ্টমীর দিন সকাল সকাল উঠে স্নান সেরে রেডি হয়ে বসে আছি মৌয়ের অপেক্ষায়। তককে তককে আছি কখন আসবে মৌ। তখন সকাল 10:30 কি 11:45 হবে। প্রতিমার মতো সাজুগুজু করে মায়ের সঙ্গে পুজোর ডালা সাজিয়ে ওই তো মৌ। প্রথমে একটু সংশয় জেগেছিল মনে, সঙ্গে যে ওটা ওর মা কিনা, কিন্তু সেই সংশয় আমার কেটে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই। মায়ের সঙ্গ ছেড়ে কিছুটা পিছিয়ে এসে আমাকে আসার জন্য ইশারা করল। ব্যাস, সঙ্গে সঙ্গেই পিছু নিলাম। তারপর মণ্ডপে গিয়ে মৌ আর আমি পাশাপাশি মহাষ্টমীর অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার ছলে শুধু দুজনকে দেখা দেখি আর মায়ের সামনে একে অপরের জন্য প্রার্থনা। দশমীর দিন যখন সবাই সিঁদুর খেলায় মত্ত, মৌকে কাছে পেয়ে তার গালে ছুঁয়ে দিলাম এক চিলতে আবির। তখন মৌয়ের মুখে প্রতিফলিত হচ্ছে কোণে দেখা আলোর আভা। সেসব আজও স্পষ্ট মনে আছে। পুজো পাঠ শেষ হলো, শিউলির বোঁটা খসে পড়ল, টগরেরও বেলা শেষ। মাঠে ঘাটে শুধু প্রতিবাদের মতো ফুটে রইল লাল শালুকের ফুল। ধীরে ধীরে কুয়াশা গ্রাস করল পৃথিবীকে, কিন্তু মৌ আর আমার পৃথিবী আগের মতোই ঝকঝকে, চিরসবুজ। সবুজ বেড়েছে বই, কমেনি এতটুকুও। তারপর বাড়ির ব্যালকনির বারান্দা থেকে ইশারায় মৌয়ের ডাক পেলাম একদিন। মেসেঞ্জারের কোনো রিপ্লাই না পেয়ে মৌ কি ভাবছে কে জানে। আমিও ভাবছি, যা বলার যা লেখার এবার থেকে মেসেঞ্জারেই লিখব। মৌ লিখেছে, আপনিই সেই সজলদা তো? কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? এত নীরব কেন? তুমি কি তোমার মৌকে ভুলেই গেছো? অনেক কাঠখড় পুড়িয়ে তোমার সাথে আমার এই সেতু বন্ধন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সজল, তোমার চিলেকোঠার রোদ্দুর। অ্যাকচুয়ালি হয়েছে কি বলবো কি লিখবো এই কদিনে একেবারে ভেবে উঠতে পারছিলাম না। বুকটা উথাল পাথাল করছিল, কত স্মৃতি বিস্মৃতির দোলায় দুলছিল মন। কিছুক্ষণ পর, হো, আমি ভাবলাম তুমি হয়তো বা ইচ্ছে করেই রিপ্লাই করনি, আমার সঙ্গে কথা বলবে না, ভুলেই গেছো বুঝি। আজ একটা কথাই মনে হচ্ছে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠে পথে পাই আমি তোমারে আবার। এমন করে যে তোমাকে ফিরে পাবো তা স্বপ্নেও ভাবিনি। এর থেকে বড় পাওয়া আর কি আছে বলো? তাই তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। চোখে জল এনে দিলে। তুমি ঠিক আগের মতোই আছো দেখছি। তুমি অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছ, বাস্তবের খটখটে মাটিতে থেকে যা হয় আর কি। তবে এটা নিশ্চিত যে তুমি সব প্রশ্নের উত্তরই পাবে, কিন্তু আজও সব থাক। যখন ফিরেই এলে তখন চলো একটু রোমন্থন করি কিছু পুরনো স্মৃতির। ফিরে যাই 20 বছর পার, আমাদের
স্বপ্নের চিলেকোঠায়। তোমার আজও মনে পড়ে মৌ আমাদের সেই চিলেকোঠার স্মৃতি? পায়রাকে দানা খাওয়ানোর ছলে তুমি উঠে যেতে দোতলার ছাদে, আর তোমার পিছু নিতাম আমি। মনে পড়ে না আবার একটি পাত্রে কিছু চাল গম নিয়ে ছাদে গিয়ে পাখিদের উদ্দেশ্যে আওয়াজ দিতাম, অমনি তুমি এসে হাজির। আমি ঠোঁট বেঁকিয়ে বলতাম, আহ আহ আহ। তীর্যকভাবে আমি বলতাম, তুমি এলে যে? তুমি ডাকলে যে? সে তো পাখিদের ডেকেছি। ও, তা আমিও তো পাখি হয়ে তোমার দ্বারে বসে দানা খেতে চাই। ওসব বুঝরু কি, আমি যেন বুঝি না। ছাড়ো, এখন দানা ফানা খাওয়া চলবে না, সবুরে মেয়া ফলে বাবা। তাই বুঝি? যে আগে আলতো করে তোমার কানটা ধরে বলতাম, ঠিক তাই মশাই, ঠিক তাই। মনে পড়ে মৌ সেই দিন, যেদিন শরতের এক দুপুরে ব্যালকনির বারান্দা থেকে তুমি হাতছানি দিয়ে ডাকলে আমায়। মুক্ত হয়ে জ্বলছে নীল আকাশ, টুকরো মেঘের আনাগোনা ছিল দিগদিগন্তে। তোমার বাবা মা গেছেন শপিংয়ে, শুধু তুমি আর আমি। সব মনে আছে সজলদা, সেই সব স্মৃতি বুকে করেই তো আজও বেঁচে আছি। সেদিন ছিল আমাদের পরিচয়ের 1 বছর পূর্তি। আমি যেতে না যেতেই তুমি সোজা চলে গেলে চিলেকোঠায়, আর আমি তোমার পিছু পিছু। কোনো কথা না বলে তোমায় জড়িয়ে ধরেছিলাম ভীষণ জোরে। সেই আমাদের প্রথম চুমু খাওয়া, একটু আদর, একটু স্নেহ, একটু বেশি ভালোবাসা। তারপর বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে তুমি আমায় দিয়েছিলে একটা টুকটুকে লাল গোলাপ। আমারও মাঝে মাঝে ইচ্ছে হতো তোমাকে জাপটে জড়িয়ে ধরে আদরে সোহাগে ভরিয়ে দিই, কিন্তু আমি চাইতাম তুমি আমার কাছে প্রথম তোমার শরীর মেলে দাও। শুধু অপেক্ষায় ছিলাম। তারপর আড়ালে আবডালে একটু আদর, একটু স্নেহ, একটু বেশি কাছাকাছি। আর একটু বেশি কাছে আসা, মন জুড়ে রঙিন স্বপ্নের আনাগোনা। একটা ঘর হোক, আর তোমার মতো একটা জীবন সঙ্গিনী হোক। এই স্বপ্ন দেখেই কেটেছে কত দিন, কত রাত। চোখ বুঝলেই সেই স্বপ্নরা ভেসে আসে আজও। তোমার জন্য নববধূ সাজে বসে আছি। তারপর তোমার বিশেষ পরিচিতির সুপারিশে যখন এইচএসের মিডল সেকশনে আমাদের কলেজে ভর্তি হলে, যখন সেই সুখবরটা দিয়েছিলে, তখন আমার মতো আনন্দিত আর কেউ হয়নি। একসাথে কলেজে যাওয়া আসা, ক্লাসের ফাঁকে ফাঁকে তোমার খোঁজ খবর নেওয়া, পাশাপাশি হাতে হাত রেখে কত যে পথ পেরিয়েছি দুজনে, তারই অত্যা নেই। আবার কত না নির্জনে পাশাপাশি বসে মনের কপাট খুলে গল্পগুজব করেছি, সে সব মনে পড়ে, সবই। আবার কতদিন তোমার কোলে মাথা রেখে খানিক জিরিয়ে নিয়েছি। তুমি উদ্বিগ্ন হয়ে চিলেকোঠায় আমার অপেক্ষায় থাকতে। যদি না যেতে পারতাম, তার পরের দিনই অভিমানে বিছানায় মুখ লোকাতে। কত সাধ্য সাধনায় মান ভাঙাতে আমার, সেসব কোথাও পায় না এখন। মনে আছে ছাদের রেলিং ধরে তুমি পাখির মতো ওড়ার ভঙ্গি করতে? ভীষণ ভয় হতো আমার, পাছে তুমি পড়ে যাও, তাই ছুটে গিয়ে তোমায় জড়িয়ে ধরে ভীষণ আদর করে তোমাকে ভিজিয়ে দিতাম। আর আমি লজ্জায় রাঙা হয়ে বলতাম, ছাড়ো ছাড়ো ছাড়ো, ভালো হবে না বলছি, আমার বুঝি লজ্জা করে না। আমি তখন মরিয়া হয়ে আরও জাপটে ধরে আদরে আদরে তোমায় ভরিয়ে দিতাম, আর তুমি ছোট্ট সোনামণির মতো আমার কোলে মুখ লোকাতে। যখন তুমি সেজে গুজে খোঁপায় একগুচ্ছ জুঁই ফুল দিয়ে আমার সামনে এসে দাঁড়াতে, তখন কি মায়াময়ী লাগতো তোমায়। ভীষণ আপনজন মনে হতো, যেন কত কালের, কত জনমের পরিচয়। আমিও তো জন্ম জন্মান্তরের মতন তোমার কাছে সঁপে দিয়েছিলাম নিজেকে। আজ সেই দিনটার কথা ভীষণ মনে পড়ছে জানো। আমি তোমার ঘরে গিয়েছিলাম, তোমার ঘর অন্ধকার, আলো জ্বালিয়ে দেখলাম তুমি বিছানায় শুয়ে আছো। আমার ডাক শুনে তুমি আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়লে। দেখলাম কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছ। বললাম, কি হয়েছে, এমন করছো কেন? চলো আমরা কোথাও পালিয়ে যাই, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না।
তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সজল। এসবের মানে কি মৌ? ছাড়াছাড়ির প্রশ্নই বা উঠছে কেন? বাবা বদলি নিয়ে কলকাতায় চলে যেতে চান, যথাসম্ভব তাড়াতাড়ি। সেদিন গোটা আকাশ ভেঙে পড়েছিল আমার মাথায়। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেছিলাম, কেন? করুণ কণ্ঠে আমি বলেছিলাম, আমি জানি না, আমি কিছুই বুঝি না। চলো না, সময় থাকতে আমরা দুজনে মিলে পালাই। সম্ভব হলে আজই চলো না। আমি তখন কিংকর্তব্য বিমূঢ়। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে তখনও প্রায় 6 মাস বাকি। বাবাও কিছুদিন হলো প্রাথমিক শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। মাথার ওপর অবিবাহিত বোন, সংসারেরও প্রায় অচল অবস্থা। আমি মিনতি করে বলেছিলাম, মৌ, আমায় কমপক্ষে বছর 2 সময় অন্তত দাও। আমি ওসব জানি না, বুঝি না। যে কোনো প্রকারে তুমি আমাকে উদ্ধার করো, না হলে তুমি আমাকে আর কোনোদিনই পাবে না। না, সেদিন আর কোনো উত্তর দিতে পারিনি তোমায়। ভগ্ন হৃদয় নিয়ে বেরিয়ে এসেছিলাম তোমার বাড়ি থেকে। সপ্তাহ খানিকের মধ্যে তল্পিতল্পা গুটিয়ে পাড়ি দিলাম কলকাতায়। কি যেন একটা অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল সর্বক্ষণ। নিজেকে খুব ছোট, কাপুরুষ বলে মনে হচ্ছিল সেদিন। কিন্তু কিছু করার ছিল না আমার, বিশ্বাস করো। বিশ্বাস করেছিলাম, এখনো করি। আমাদের পোড়া কপাল, কোথা থেকে যে কি হয়ে গেল। কদিন তো ঘুমই হয়নি। যেদিন চলে যাব আগের রাত্রি, রবি ঠাকুরের একটা গান ভীষণ মনে পড়ছিল। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে। আর সারা রাত বৃষ্টি ঝরেছিল চোখে, যেমন অঝরে শ্রাবণ ধারা ঝরে ধরার বুকে। নাইবা আমায় ডাকলে। হ্যাঁ, খবর পেয়েছিলাম আজই তোমরা কলকাতায় চলে যাচ্ছ। তাই সকালবেলা ছাদে ছুটতে গিয়েছিলাম, যদি একটি বার, শুধু একটি বার তোমায় চোখের দেখা দেখতে পাই। কিন্তু না, তোমার দেখা আমি আর পাইনি। যেন কোন অদৃশ্য দেওয়াল উঠেছে আমাদের মধ্যে। যেন সেদিন মনে হয়েছিল, এ কোন সকাল যে রাতের চেয়ে অন্ধকার। ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা? ওটা কি পাখির কুজন নাকি হাহাকার? বুক চাপড়িয়ে হাহাকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। কারণ পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই। যাবার বেলায় তোমাদের ছাদে আমি অনেকবার লক্ষ্য করেছি, কিন্তু শুধুই একটা শূন্যতা, নীরবতা। হাহাকার করে কে যেন বলছে, তুমি নাই, তুমি নাই। আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো। আজ থেকে বুঝি আমার দিনের আকাশ পথ হারালো। 7 দিন প্রায় অভুক্ত, বেঘরে জ্বর, আর জ্বরের ঘরে ভুলভাল বকছি। নানা রকম উদ্ভট চিন্তা আসছে মাথায়। শরীর কিছুটা সেরেছে, কিন্তু অতি দুর্বল। মন মেজাজ ততোধিক খারাপ। কলেজ, টিউশন সব গোল্লাছুট। সেই সময় তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম।
তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ। আমি মৃত ভ্রমরের মতো দুটি চোখে বেদনার মেঘ নিয়ে জানালার গরাদে মুখ রেখে তোমার দিকে চেয়ে বসে আছি। তুমি চলে যাচ্ছ। আমার হাতে হাত রেখেছিলে, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট, আর নীল চোখ সমুদ্রে নৌকা ভাসিয়ে উদাসীন লক্ষ্যহীন ভেসে গেছি। তুমি চলে যাচ্ছ। আমার পায়ের মাটি সরছে, কাঁচের স্বর্গ ভেঙে পড়ছে, চন্দ্র সূর্য তারারা সব নীহারিকার মধ্যে হারিয়ে যাচ্ছে। তুমি চলে যাচ্ছ। গাছের ছায়ায় তোমার শরীর মিশে যাচ্ছে, গাছ মিশে যাচ্ছে গাছে, আকাশ যাচ্ছে দিগন্তে। তুমি চলে যাচ্ছ। তোমার পায়ের ছাপ মিলিয়ে যাচ্ছে পথের উপরে, পথ হারিয়ে যাচ্ছে পথের মাঝে। তুমি চলে যাচ্ছ। যেখানে দুচোখ যায়, যত দূর থেকে তোমাকে দেখা যায়, বোঝা যায়, চেনা যায়, তত দূর পর্যন্ত তাকিয়ে দেখি তুমি চলে যাচ্ছ। আমার অবস্থা তোমার থেকে আরও করুণ, আরও দুঃখের। স্নান নেই, খাওয়া নেই, ঘুম নেই, পড়াশোনা নেই, সব সব বন্ধ। অন্ধকার ঘরে আমি একা একা ভাবতাম আত্মহত্যা করব। এইভাবে কয়েকদিন চলার পর মা বাবা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিল আমাকে নিয়ে। একদিন বাবা ছুটি নিয়ে আমাকে নিয়ে গিয়েছিলেন ডক্টর সেনের কাছে। খুব নামকরা সাইকিয়াট্রিস্ট। ডাক্তার কাকু একাকী অনেকক্ষণ প্রশ্ন করেছিলেন আমায়। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম, প্রায় সবটাই খুলে বলেছিলাম। সব শুনে মুখ গম্ভীর করে বলেছিলেন, যাও মা, আমি দেখছি তোমার বাবার সঙ্গে কথা বলে। বাবাকে উনি ঠিক কি বলেছিলেন আমি জানতে পারিনি। তারপর খুব তড়িঘড়ি করেই 6 মাসের মধ্যে অমলের সঙ্গে খুব ঘটা করেই আমার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই তোমার অমতে জোর করে দেওয়া হয়নি। না, ঠিক জোর করে নয়, আমি আপত্তি করেছিলাম, কিন্তু বাবা মা আত্মীয় স্বজন অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে রাজি করিয়েছিলেন। মেয়েদের যেমন হয় আর কি। আমার আপত্তি ধোপে টেকেনি। সকলে বলেছিল অমল খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবে ডাক্তারি পাশ করে প্র্যাকটিস আরম্ভ করেছে, উজ্জ্বল ভবিষ্যৎ, দেখে নিস তোর ভালো হবে, ভালোই হবে। আর তুমি সব ভুলে গেলে, আমাকে তোমার নতুন ঠিকানাও দেওয়ার প্রয়োজন মনে করলে না। বারবার মনে হয়েছিল সে কথা, কিন্তু আত্মাভিমান বলে একটা বস্তু আছে নাকি? বারবার হেরে যেতে চাইনি আমি। ভেবেছি তুমি যদি আর না যোগাযোগ করতে চাও, তার চেয়েই ভালো দুজনের দুটি পথ দুদিকে যাক বেঁকে। একদিন আমারই ছিলে, আজ শুধু স্মৃতি। স্মৃতির পটে আবছা তোমার মুখ। যদি জীবনশিল্পী হতাম, তবে কল্পনার রঙে মন তুলির টানে তোমাকে জীবন্ত করে তুলতাম। আজ একাকিত্ব বড় নির্জন মনে হয়। আবেগের ঝড়ে মন ভেঙে পড়ে, বেদনা পাথর হয়ে চেপে বসে বুকে। আজ উদাসীন হয়ে ধ্রুবতারার দিকে চেয়ে পুরনো স্মৃতির অ্যালবামে দেখি কিছু ছবি আজও অক্ষত, সগৌরবে জলজল করছে চোখের সামনে। যেদিন তোমার সামনে দাঁড়িয়ে মনের কথা খুলে বলেছিলাম, সেদিন প্রজাপতির পাখার মতো কেঁপে কেঁপে উঠেছিলে তুমি। তোমার বুক, চোখ, ঠোঁট কখনো হাসির জ্যোৎস্না ছড়াতে, টুকরো কথার খই ওড়াতে, কখনো বৃষ্টি নামতো তোমার চোখে। যখন তোমার গলায় সোহাগের মালা পরিয়ে দিতাম, তখন পড়ন্ত রোদ্দুরের মতো রাঙা হয়ে উঠতে তুমি। একটা সময় ছিল যখন তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে পেতাম আমার রক্তের গন্ধ। আজ শুধু স্মৃতি, স্মৃতির পটে আবছা তোমার মুখ। এখন সবই অতীত, সবই শুধু স্মৃতি। সেই সব স্মৃতি কি এখনো খুঁজে ফেরো সজল? নির্জনে, নদীর ধারে, মাঠের পাড়ে, অথবা চিলে কোঠায়? আচ্ছা, পথ হাঁটতে এখনো কি ভীষণ একা লাগে? নদীর ধারে ঝিনুক খোঁজার মতো
এখনো কি খুঁজে ফেরো আমাদের সেই মধুর স্মৃতি, সেই চিলেকোঠার রোদ্দুরকে? হ্যাঁ, সবই খুঁজে বেড়াই আজও। কিন্তু তুমি বললে না তোমার বর্তমান অবস্থা। আমার আবার গল্প। অনেক চেষ্টা চরিত্র করেও তোমার কোনো খোঁজ পেলাম না। বাবা কিছুদিনের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেলেন। সংসারের সব দায় দায়িত্ব এসে পড়ল আমারই ঘাড়ে। তাই কোনো রকমে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেই ঘুরতে লাগলাম চাকরির জন্য। এ অফিস থেকে ও অফিস, ছোটোখাটো একটা বেসরকারি চাকরি পেয়েও গেলাম। তারপর অনেক কষ্টে বোনের বিয়েও দিলাম। আর তার পরের বছরই আমিও ঝাঁপ দিলাম সংসার সমুদ্রে। এখন কেমন আছো তুমি? কেমন তোমার দাম্পত্য জীবন? কি কাজকর্মই করো? এখন কি কবিতা লেখো তুমি? ভীষণ জানতে ইচ্ছে করে। হ্যাঁ, লিখি। তবে আগের মতো বুকের রক্ত ছলাৎ ছলাৎ করা সব প্রেমের কবিতা আসে না কলমে। তবে লিখি মানুষের কথা, মানুষের জীবনের গল্প, সুখ দুঃখের গল্প। লিখি আমার জীবন দর্শন। প্রতিনিয়ত এঁকে চলি সাদা জমির ওপর কলমে না চড়ে। আর দাম্পত্যের কথায় আসি, না, তোমার মতো অত সুন্দরী নয় হয়তো, কিন্তু অসুন্দরও বলা চলে না। ছোট্টখাট্ট মানানসই, রুচিশীল কিংবা সৃষ্টিশীল নয়, ঘরোয়া আটপৌড়ে জীবনযাপন। আর তুমি তো জানোই মৌ, আমি সবসময় মেনে নিতে আর মানিয়ে নিয়ে চলতেই অভ্যস্ত। এটা আমার মর্যাগত। আগেও যেমন, এখনও তাই। অসুবিধা হয় না, তবে চলে যায় ঠিকই। আর কাজকর্ম? সব কি তুমি একদিনেই জেনে নিতে চাও সখী? ক্রমশ প্রকাশ্য। আজ তাহলে রাখি। জানার অপেক্ষায় থাকবো। তোমাকে তো আগেই বলেছি, অত্যন্ত মেধাবী হলেও অর্থনৈতিক অনটনে হাই এডুকেশন পাইনি। তাই কোনো সদাগরি অফিসের কনিষ্ঠ কর্মচারী, আবার কখনো কোনো চলনসই ছোটোখাটো কাজ জুটে যায়। জানো মৌ, সেই ফাঁকা মাঠ, সেই সবুজ ধানের ক্ষেত, জমি জিরেত, আর কিচ্ছু নেই। সবই শিল্প গ্রাস করেছে। এখন যেদিকেই তাকাবে চারিদিকে ওয়্যার হাউস। এমনই একটা ওয়্যার হাউসেই আমি কাজ করি। ও তাই? তবে এখন মনে হয় তুমি পাশে থাকলে জীবনটা হয়তো একটু অন্যরকম হতো। খারাপ কিংবা ভালো, তবে হ্যাঁ, সুখী না হলেও অসুখী নয়। ধনী না হলেও অভাব নেই, প্রাচুর্য না থাকলেও সৌহার্দ্যের অভাব বোধ করতাম না। মোটের উপর তুমি তাহলে ভালোই আছো বলো। এই তো জীবন, সুখ দুঃখ, হাসি কান্না, মান অপমান। হ্যাঁ, অভিমান তখনও ছিল, এখনও বিরাজমান। চলছে চলুক, জীবন জীবনের মতো চিরসবুজ, মরুভূমি না হয়ে যায়। বেশ বললে কথাগুলো, কিন্তু আমি হাঁপিয়ে উঠছি। বিদেশ পাশ করা ডাক্তার যার স্বামী, বিলাস বৈভব মান মর্যাদা ধন দৌলত গাড়ি বাড়ি সবই তো আছে নিশ্চয়ই। তাহলে অসুবিধা কোথায়? সবই ঠিক, কিন্তু এগুলোই তো সব নয়। আমি যে মানুষ, একটা মান সম্মান বলে বস্তু তো আছে নাকি? ছেলেবেলায় রবি ঠাকুরের ফটিক নামে একটি গল্প পড়েছিলাম। তাতে ফটিক বলে একটি ছোট্ট ছেলে জ্বরের ঘরে বলছে, একবারও মেলে না আর দুবারও মেলে না। কোথাও তার মিল হচ্ছে না, অর্থাৎ না নিজের মায়ের কাছে, না মামার বাড়িতে। আমরা তেমন প্রতিনিয়ত এই জল মেপেই চলেছি, আর কুলকিনারা কিছুই পাচ্ছি না। আমাদেরও সেই ফটিকের মতো অবস্থা, একবারও মিলছে না আর দুবারও মিলছে না। অনেকটা এই ধরনের। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। হবে হয়তো, এমন করে তো কখনো ভেবে দেখিনি, আর ভাবতেও শেখায়নি কেউ। তুমি ভালো থেকো, আমাদেরও রেখো, এই কামনা করি। শুভরাত্রি। শুভ কামনা।
কাল তো খটখটে বাস্তবের মধ্যে জড়িয়ে পড়ে হামাগুড়ি দিলাম দুজনে। চলো আবার চলে যাই স্মৃতির অতল গহীনে, সুমধুর স্মৃতির মন্থনে। আচ্ছা, মনে আছে মৌ, তুমি আর আমি কতবার আকাশ ছুঁতে চেয়ে পায়ে পায়ে চলে যেতাম সাপের মতো একেবারে আঁকাবাঁকা পথের শেষ সীমানায়, সোনালি রূপালি রঙের মাখামাখি সারা দিগন্ত জুড়ে। দুজনে পাশাপাশি ঠেস দিয়ে বসতাম। ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছটা নিচে। হ্যাঁ, কৃষ্ণচূড়ার মৃদুগন্ধ আসত নাকে। সোনালি ধানের মতো সোনার মেয়ে হয়ে তুমি মুখ লুকাতে আমার বুকে। শালিকের ঠোঁটে কাঠি দেখিয়ে আমায় বলতে, ওরা বাসা বাঁধে বুঝি? তোমার চোখে তাকিয়ে নিবিষ্ট আমি। ইঁদুরের ফসল সঞ্চয় দেখে মৃদুস্বরে বলতে, ওরা সংসার পেতেছে বুঝি? তখনও আমি নির্বিকার। ঠেলা দিয়ে বলতে, এই শুনছো? আমার কাছে দাম্পত্য তখন দূর নক্ষত্রের পথে। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতো, পেঁচার চিৎকারে ধ্যান ভঙ্গ হতো। ঘড়িতে তখন ঠিক 7:10। মনে পড়ে সেই চৈত্র দিনের কথা। চৈত্র মাস ছিল, সোনাঝরা রাত ছিল, আর তুমি ছিলে পাশে। খোলা আকাশ ছিল, পায়ের নিচে ছাদ ছিল, আকাশে চাঁদ ছিল, তুমি ছিলে পাশে। তোমার মুখে চাঁদের ছায়া আর চোখে তারার হাসি। আর 5টা রাতের মতোই ঘুম ছিল না চোখে, তবুও সে রাতের মানে অন্যরকম। পূর্ণিমা রাত ছিল, আর তুমি ছিলে। অন্যদিনের মতোই জলসব কথাবার্তা। আমাদের দাম্পত্য জীবন কেমন হবে, আর কতদিন এমনিভাবে কাটবে, এই সব। আর মাঝে মাঝে দুজনের বুক থেকে বেরিয়ে আসা এক একটা নদী দীর্ঘশ্বাস। চৈত্র মাস ছিল, তারা ভরা রাত ছিল, দক্ষিণা বাতাস ছিল, আর তুমি ছিলে পাশে। যে রাতের জন্য কত কাল করেছি অপেক্ষা, শুধু একটি রাত দুজন দুজনকে নিবিড় করে কাছে পাওয়া। একটি রাত দিতে পারে যত, সবই দিয়েছি উজাড় করে। পেয়েছি শুধু পাওয়ার সুখ। তবুও যদি কিছু প্রার্থনা থাকে, তাহলে অজান্তে দুজনেই গলা মিলিয়ে বলেছি, এই রাত যেন শেষ না হয়। অথচ সাধনা ছিল আলোর, কিন্তু সে রাতে চেয়েছি অশেষ অন্ধকার। কারণ চৈত্র মাস ছিল, পূর্ণিমা রাত ছিল, খোলা আকাশ ছিল, পায়ের নিচে ছাদ ছিল, আর ছিলাম তুমি আর আমি। মনে আছে তোমার, একদিন কলেজ সবেমাত্র ছুটি হয়েছে, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি আমার ছাতায় ছুটে এসে আশ্রয় নিলে তুমি। পাশাপাশি কাছাকাছি ঘেঁষাঘেঁষি শিহরিত শরীর মন, কেমন যেন উন্মত্ত নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম আমরা। বদ্ধ খাঁচা থেকে মুক্তির আশ্বাসে মুক্ত বিহঙ্গের মতো উন্মত্ত হয়ে উঠেছিলাম দুজনে। স্বাদ জাগে মনে, আর একবার বৃষ্টি ভেজা শীতের দিনে ভালোবাসায় ভিজব সারাক্ষণ। স্বপ্নের সেই মুহূর্তটা সত্যি হোক, একটি ছাতার তলায় আবার আমরা দুজনে। মনে পড়ে বৃষ্টি ভেজা প্রথম কদম ফুল। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। সেদিন যেটুকু ছিল বাকি, সবই দিয়েছিলাম উজাড় করে, রিক্ত নিঃস্ব হয়ে। সারা আকাশ মেঘে ঢাকা, ঝমঝমিয়ে বৃষ্টি চারিদিকে। দিনের আলো বুঝে নিভে গেল, ঘন ঘন বজ্রপাতের শব্দ। ভীত সন্ত্রস্ত আমরা ছুটে গিয়ে আশ্রয় নিলাম সেই নির্জন নিরিবিলিতে, শুধু তুমি আর আমি। হঠাৎই কাছে পিঠে কোথাও তীব্র বজ্রপাত। তীব্র বিদ্যুতের আলোতে লক্ষ্য করলাম তোমার ভীত সন্ত্রস্ত মুখ। বজ্রপাতের কান ফাটা আর্তনাদে ভীত সন্ত্রস্ত হয়ে ঝাঁপিয়ে পড়লাম তোমার বুকে, আঁকড়ে ধরলাম প্রাণপণে। শিহরিত সারা তনু মন, রক্তের বান তখন বাঁধ ভেঙেছে। দুজনের চাওয়া পাওয়া মিলেমিশে একাকার, দুজনেই দুজনকে দিলাম উজাড় করে। আর একবার কি ফিরে যাওয়া যায় সেই উন্মত্ত যৌবনে? যদিও জীবন গিয়েছে চলে 20 বছরের পার, তবু নতুন পরিচয় যখন হলো, দেখা হোক না আরো একবার। আবার নতুন করে স্মৃতির পট সাজাবো। তাতে ক্ষতি কি? একদিন আমারই ছিলে, আজ শুধু স্মৃতি।
স্মৃতির পটে আবছা তোমার মুখ। যদি জীবনশিল্পী হতাম, তবে কল্পনার রঙে মন তুলির টানে তোমাকে জীবন্ত করে তুলতাম। আর এক পুচ রং লাগিয়ে নাও তুলিতে, জীবন্ত করে তোলো আমাকে। আজ একাকিত্ব বড় নির্জন মনে হয়। আবেগের ঝড়ে মন ভেঙে পড়ে, বেদনা পাথর হয়ে চেপে বসে বুকে। নির্জনতা মধুর হাসিতে ভরিয়ে দাও, আবেগের ঝড় থামিয়ে বেদনার পাথর বুক থেকে নামিয়ে দেব। আজ উদাসীন হয়ে ধ্রুবতারার দিকে চেয়ে পুরনো স্মৃতির অ্যালবামে দেখি কিছু ছবি আজও অক্ষত, সগৌরবে জলজল করছে চোখের সামনে। চির অক্ষত হোক মধুর স্মৃতি, ফিরে আসুক বাস্তবে। যেদিন তোমার সামনে দাঁড়িয়ে মনের কথা খুলে বলেছিলাম, সেদিন প্রজাপতির পাখার মতো কেঁপে কেঁপে উঠেছিলে তুমি। তোমার বুক, চোখ, ঠোঁট। আবার নতুন করে কথা বলবো মনের কপাট খুলে, আর প্রজাপতি হয়ে উড়ে বেড়াবো আকাশে বাতাসে চারিদিকে সবখানে। কখনো হাসির জ্যোৎস্না ছড়াতে, টুকরো কথার খই ওড়াতে, কখনো বৃষ্টি নামতো তোমার চোখে। আবার হাসির জ্যোৎস্না ছড়াবো তোমার উঠোন জুড়ে, কথার খই ওড়াবো মন জুড়ে। আর কখনো নয়নের বৃষ্টিতে ভাসিয়ে দেব তোমার বুক, তোমার ঘর দুয়ার সব কিছু। যখন তোমার গলায় সোহাগের মালা পরিয়ে দিতাম, তখন পড়ন্ত রোদ্দুরের মতো রাঙা হয়ে উঠতে তুমি। আবার তোমার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে লাল টুকটুকে রোদ্দুরকে হার মানাবো। একটা সময় ছিল যখন তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে পেতাম আমার রক্তের গন্ধ। আজও সেই একই রক্ত প্রবাহিত দুজনের শরীর ও মনে, নিঃশ্বাসে প্রশ্বাসে একই সুরে সেই ছন্দ। আজ শুধু স্মৃতি, স্মৃতির পটে আবছা তোমার মুখ। তারপরে দুজনেই একটু চুপচাপ। কোনো কিছু স্মৃতিই আর আবছায়া নয়, যেমন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কতদিন পর দেখা হবে বলো তো? 5 নয়, 7 নয়, 10ও নয়, 21 বছর পর। নিশ্চয়ই আগের চেয়ে বেশি মোটা হয়েছ, মেদ বেড়েছে, শরীর বেড়েছে, মন বেড়েছে কি? না এখনো সেই মুখ চোরা ঘরকুনো? আমি কিন্তু ঠিক আগের মতোই আছি। কদম ছাঁট চুল, আজোয়া ধানের মতো দাড়ি গোঁফ, খামখেয়ালি জীবনযাপন, এক কাজ ছেড়ে অন্য কাজ, এক পথ থেকে অন্য পথ। একদিন জীবন সামনে এসে হিসাব চাইবে, জানি মেলাতে পারবো না কিছুতেই। তুমি নিশ্চয়ই পায়ে পায়ে মিলিয়ে নিয়েছো জীবনের হিসাব। তুমি সুখী তো? 21 বছর পর আবার আমাদের দেখা হবে, ভাবতেই কেমন শিহরণ জাগছে মনে। হ্যাঁ, ঠিকই ধরেছ, মেদ বেড়েছে, মন বেড়েছে কিনা জানি না, তবে আগের মতো আমি আর সেই মুখছোড়া ঘর কোনো নই। সংসারের সব ঝক্কি ঝামেলা আমাকেই সামলাতে হয়। ঠাটবাট সাজসজ্জা সমাজের সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হয়েছে বই কি। আর জীবনের হিসাব তুমি ভালো মতন জানো, আমি হিসেবে বরাবরই কাঁচা। যোগের অঙ্ক শিখিনি কোনোদিন, শুধু বিয়োগ আর বিয়োগ। আর সুখ আজ অসুখে পরিণত হয়েছে, সব থেকেও যেন কিছুই নেই, সব শূন্য। তোমার স্বামী নিশ্চয়ই খুব নামকরা ডাক্তার, গাড়ি বাড়ি, নিজস্ব চেম্বার, খ্যাতি, ধন দৌলতে ভরা নিশ্চয়ই। খুব পরিপাটি সংসার, তাই না? ছেলে মেয়ে কটি? তারাও কি ঠিক তোমার মতো মিষ্টি? অবশ্যই নামকরা ডাক্তার। ধন দৌলত খ্যাতি ঐশ্বর্যের কমতি নেই, শুধু কমতি আছে মানসিকতা আর সময়ের। বাড়িতে যে স্ত্রী নামক একটি বস্তু আছে তা তার বোঝবার ফুরসতই কই। একটি ছেলে আর একটি মেয়ে। ছেলে হোস্টেলে থেকে পড়াশোনা করে, মেয়েটি থাকে আমার কাছে, কিন্তু স্বভাব চরিত্র ঠিক তার বাবার মতন। আমাকে পরোয়াই করে না, আমি নাকি সেকেলে ব্যাকডেটেড। আচ্ছা মৌ, তোমাকে লুকিয়ে যে আমার কবিতার খাতাগুলো দিয়েছিলাম, সেগুলো কি এখনো অক্ষত আছে? হ্যাঁ বললে নিশ্চয়ই খুশি হতে, কিন্তু তোমাকে মিথ্যে বলি কি করে? অক্ষত নেই, কবেই হারিয়ে গেছে। তবে সবই আছে মন জুড়ে, প্রাণ জুড়ে, সারা হৃদয় জুড়ে।
আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে তুমি আছো হৃদয় জুড়ে। প্রথমে তোমাকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই মৌ। এখন অনলাইন নেই তুমি, তবুও লিখছি, সময় করে পড়ো কিন্তু। তুমি জানতে চেয়েছো না আমার দাম্পত্য জীবন? তুমি তো জানো আমার উচ্চাকাঙ্ক্ষা কোনোদিনই ছিল না। সাদামাটা জীবনযাপন, সাদামাটা স্বপ্ন, আর স্বপ্ন ছিল একজন গৃহিণীর। অফিসে বেরোনোর সময় টিফিন বক্সটা এগিয়ে দেয় হাসি মুখে। আসি তাহলে? সাবধানে যেও কিন্তু। আসি। দুগ্গা দুগ্গা। অফিস থেকে ফেরার পর চায়ের কাপ এগিয়ে দিয়ে পাশে এসে, আজ খুব ক্লান্ত দেখাচ্ছে, খুব খাটনি হয়েছে বুঝি। ক্ষণিক অপেক্ষা করো, গরম গরম রুটি করে আনি, ছোলার ডাল দিয়ে খেয়ে নিয়ে বিশ্রাম নিও। একাদ দিন গভীর রাতে 5 বছরের ছোট্ট মেয়েকে লুকিয়ে বিছানায় এসে দুহাত বাড়িয়ে দেওয়া। ছুটির সকালে এক্ষুনি উঠে পড়লে যে? 8টা বাজতে ঢের বাকি, একটু ঘুমোতে তো পারতে। দুপুরে আরেক চামচ ভাত দিই, 2 পিস মাংস নাও। রোজের তাড়াহুড়ায় কি যে ছাইপাশ রান্না করি, আয়নায় দেখেছো চেহারাটা কি হয়েছে? বিকেলের অবসরে পাশে বসে, ছেলেটার কথা শুনে না, দিনে দিনে মেয়েটা অবাধ্য হচ্ছে খুব। আমার কথা মোটেও শোনে না জানো। চাল ডাল বাড়ন্ত, মাইনের কত বাকি। কত কি সংসারের খুঁটিনাটি। পরদিন টিফিন বক্সটা এগিয়ে দেয়। আসি তাহলে? এসো। দুগ্গা দুগ্গা। এইভাবে সুখে দুঃখে অভাব অভিযোগের মধ্যেই কেটে যাচ্ছে। বেশ সুখী না হলেও অসুখী নই। উপরুক্ত কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অনলাইন হলো মৌ। কিছুক্ষণ পর রিপ্লাই এলো। তোমাকেও মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর বুক ভরা ভালোবাসা জানাই। তোমার স্বপ্ন তাহলে সত্যিই হয়েছে বলো? জানি না, তবে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিয়ে স্বপ্নটাকে এক জায়গায় দাঁড় করিয়েছি বটে। আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে। তোমার স্ত্রীর জায়গায় যদি আমি থাকতাম বড় ভালো হতো। ভালো মন্দ জানি না, তবে এটুকু জানি যে একটু অন্যরকমই হতো। এখন তাহলে এইটুকুই থাক। কাল তোমাদের দেখা হচ্ছে নন্দন চত্বর না ভিক্টোরিয়া গেট? ঠিক বেলা 10টা, কিন্তু রাতে আবার আসবো। অপেক্ষায় রইলাম। ওকে, বাই। সপ্তমীর রাতে মৌ কখন মেসেঞ্জারে আসবে এই অপেক্ষায় তককে তককে আছি। রাত তখন কত হবে, এই 12টা কি 12:15? অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মৌ লিখল, কি মহাশয় আছেন? জি ম্যাম। কনফার্ম সকাল 10টা, ভিক্টোরিয়া গেট। ওকে? জি। কিন্তু চেনার কোনো ডেসক্রিপশন? ডেসক্রিপশন দিতে হবে? 21টা বছর তো খুব কম সময় নয়, তাই বলছিলাম আর কি। ওকে, নীল শাড়ি, খোপাই বেল বা জুঁই ফুলের মালা। আর কিছু? আমার ডেসক্রিপশন তো লাগবে না, আমি ঠিক চিনে নেব। ওকে, ফুল অ্যান্ড ফাইনাল। গুড নাইট। ওকে, গুড নাইট। এই কয়েকটি কথা বলেই অফলাইন হলো মৌ। কিন্তু আমার রাতে ভালো করে ঘুম হলো না। আবেগে উত্তেজনায় শরীরটা যেন থরথর করে কাঁপছে। কদিন আগেই গৃহিণীকে বলে রেখেছি যে অষ্টমীর সকালে আমার একটা সাহিত্য সভা আছে, তাই সকাল সকালই আমায় বেরোতে হবে। তোমরা রেডি হয়ে থেকো, আমি বিকেল 5টার মধ্যে এসে তোমাদের নিয়ে বেরোবো। তাই হাট বাজারও আগের দিন সব করে রেখেছি, বাজারে যাওয়ার কোনো ঝামেলা নেই। তাই সকাল সকাল স্নান সেরে প্রস্তুতি নিতে লাগলাম। গৃহিণীও ততোধিক ব্যস্ত আমাকে নিয়ে, তাই দেখে আমি বললাম, অত ব্যস্ত হওয়ার কিছু নেই, তুমি ধীরে সুস্থে সব করো। আর হ্যাঁ, আমাকে একটু চা আর বিস্কুট দাও তো। সাহিত্য সবাই ভুঁড়িভোজের ব্যবস্থা আছে, তোমার অত চিন্তা করতে হবে না। চা বিস্কুট খেয়ে জিন্সের প্যান্ট, হলুদ পাঞ্জাবি, সাথে কলাপুরি স্যান্ডেল, কিছু টাকা পয়সা এবং সঙ্গে একটি কার্ড আর মোবাইল নিলাম। তাই দেখে গৃহিণী বলে উঠল, তোমার অত সাধের সাইড ব্যাগটা নিলে না যে? আমি সহাস্য বদনে
গিন্নিকে কাছে টেনে আলতো করে একটু চুমু দিয়ে বললাম, আরে মডার্ন যুগের কবি, কি বুঝলে? আজকাল সব মোবাইল থেকেই কবিতা পাঠ করে। আর তাছাড়া পুজোতে ব্যাগ একেবারে বেমানান। 6 বছরের ছোট্ট মেয়েটাকেও একটা চুমু দিলাম। ছেলেকেও বললাম, বাবু রেডি হয়ে থেকো, দেখবে আমি ঠিক সময় চলে আসব। ঠিক আছে বাপি, তুমি যাও। ছেলে মেয়ে সম্মতি জানালো। আসি তাহলে। সাবধানে যেও কিন্তু, পৌঁছে একটা ফোন করো কিন্তু। ঠিক আছে। দুগ্গা দুগ্গা। করজোড়ে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম করল গিন্নি। বাড়ি থেকে সাইকেলে ধুলাগড় মিনিট 20। ওভারব্রিজের সামনে সিটিসি বাসের অপেক্ষায় আছি। বাস কিছুটা লেটে চলছে খবর পেলাম। অবশেষে বাস এলো। তখন ঘড়িতে প্রায় 9:30। পুজোয় রাস্তাঘাটে জ্যাম থাকার জন্য রবীন্দ্র সদনে পৌঁছালাম তখন 10:15। জানি না মৌ কি ভাববে, এসে উপস্থিত হয়েছেও কি না। এইরকম চিন্তা করতে করতে হাঁটতে শুরু করলাম। ভিক্টোরিয়া গেটে পৌঁছলাম তখন ঘড়িতে ঠিক 10:30, মানে আধা ঘন্টা লেট। প্রথমেই দৃষ্টি চলে গেল নীল শাড়ি পরা এক ভদ্র মহিলার দিকে, কিন্তু খোঁপায় বেলফুলের মালা নেই। কিন্তু ওকে, আমার সেই ছোট্টবেলার মৌ, আমার চিলেকোঠার রোদ্দুর। বিস্ময় হতবাক হয়ে বুকে সাহসে ভর করে এগিয়ে গেলাম ভদ্রমহিলার দিকে। দেখলাম ভদ্রমহিলা আমার দিকে কয়েক পা এগিয়ে এসে আমার উদ্দেশ্যে বলল, সজল, রাইট? আমি মৌ, তোমার চিলেকোঠার রোদ্দুর। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু হাতটা মৌয়ের দিকে বাড়িয়ে দিলাম। দুজন দুজনের হাতে হাত রেখে অবাক বিস্ময় দুজন দুজনার দিকে তাকিয়ে আছি। দেখলাম ওর চোখ দিয়ে মহামূল্যবান হীরা মুক্তা ঝরে পড়ছে অঝরে। দেখে আমারও চোখ দুটো ঝাপসা হয়ে গেল। চারিদিকে সস্নিগ্ধ দৃষ্টি। কিছুক্ষণ পর সম্ভেদ ফিরে পেলাম। মনে প্রাণে হৃদয়ে সর্বশরীরে অনুভব করলাম 21 বছর পর কোনো আত্মার আত্মীয়র সঙ্গে দেখা কোনো নির্জন স্থানে হলেই ভালো হতো। কমপক্ষে একে অপরের আলিঙ্গনে শ্রাবণের ধারায় নিজেকে ভিজিয়ে নেওয়া তো যেত। ভেতরের সমস্ত অভিমান বুকে জমে থাকা পাথর গলে জল হয়ে যেত। সম্বিত ফিরে পেয়ে মৌই প্রথমে শুরু করলো। সে বলল, এমা, আনন্দের দিনে কাঁদছো কেন? বলেই তাড়াতাড়ি কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছে রুমাল এগিয়ে দিল আমার দিকে। তারপর বলল, এই নাও, তোমার চোখটা মুছে নাও। আমি পরিবেশটা বদলে যাওয়ার জন্য বললাম, তুমি হাত ধরে নিয়ে চলো সখী, আমি যে পথ চিনি না। আমার হাতটা শক্ত করে ধরে সে চলল। চলো, কাছে পিঠে কোথাও পুজো মণ্ডপে এখনও মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। দুজনে আগে অঞ্জলি দেব, তারপর যা হয় হবে দেখা যাবে। 21 বছর পর আবার হাতে হাত। মনে হচ্ছিল যেন কোনো টাইম মেশিনে চড়ে 21 বছর আগে ফিরে গেছি আমরা। হাত শক্ত করে ধরা, প্রেমিক প্রেমিকা যুগলের মতন একে অপরের দিকে তাকাচ্ছি, চোখের পলক পড়ছে না যেন। মুখে মধুর হাসি, টুকরো কথার খই উঠছে। একে কি বলে সুখের সাগর? পথচারীরা মনে মনে ভাবছে আমরা হয়তো স্বামী স্ত্রী, আবার অনেকে ভাবছে বুড়ো বয়সে ভীমরতি। যে যা ভাবে ভাবুক, আজ কিচ্ছু পরোয়া করি না। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একটা পুজো মণ্ডপে দেখলাম অঞ্জলি দেওয়ার জন্য প্রথম দফার ফুল নেওয়া চলছে। আমরা দুজনেই ফুল নিয়ে মহা অষ্টমীর অঞ্জলি দিতে আরম্ভ করলাম। ভক্তিভরে দুজনেই পাশাপাশি অঞ্জলি দিলাম। জানি না মৌ কি চাইল। আমি মনে মনে প্রার্থনা করলাম, মা যেন ভালো কিছু হয়। প্রসাদ ফুল গঙ্গাজল মাথায় নিয়ে প্রসাদও খেলাম। মৌকে দেখলাম দক্ষিণাস্বরূপ 151 টাকা দিল ব্রাহ্মণকে। পা ছুঁয়ে প্রণামও করল ভক্তিভরে। মনে মনে ভাবলাম, এই তো আমার মৌ, লক্ষ্মী মন্ত্র বটে। অঞ্জলি শেষ হতেই আমার হাতটি ধরে একরকম টান মেরে সে বলল, চলো পা চালিয়ে। আমি বললাম, কোথায়?
ও বলল, এসো আমার সঙ্গে এসো। কি আর করা যাবে, আমি যেন একটি ঘুড়ি, উড়ছি আর উড়ছি। লাটাইটা মৌয়ের হাতে। ঠিক আছে, একটা দিন না হয় ওরাই যাক না, তাতে ক্ষতি কি? মৌ বলল, এই আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, তোমারও নিশ্চয়ই। তো কোনো হোটেলে যাবে? হোটেলে যাবার জন্য কি ব্যাগটা বয়ে বেড়াচ্ছি? তাই তো, মৌয়ের সঙ্গে একটা মাঝারি সাইজের ব্যাগ। এতক্ষণ লক্ষ্য করিনি, বা লক্ষ্য করলেও হয়তো গুরুত্ব দিইনি। কথা বলতে বলতে আবারও আমরা সেই ভিক্টোরিয়া গেটের সামনে। এই যে ভাই, 2টো টিকিট, অনলি গার্ডেন। নিয়ম মাফিক সিকিউরিটি ব্যাগ চেক করলো, পাসও করলো। আমরা দুজনে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম সব যুগলে যুগলে বসে আছে দানায় দানায়। জানি না আজকে বেশি ভিড় কিংবা কম। তাতে কি, আমরাও তো যুগল, প্রেমের ঠাকুর রাধাকৃষ্ণও যুগল। মৌ তার মনোমোহিনী রূপে বড় বড় চোখ করে আমার দিকে তির্যকভাবে তাকালো। সারা তনুময় শিরশিরিয়ে উঠল যেন। মুখে হাসির জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে দুজনেরই। এ যেন পরম প্রাপ্তি। গাছের ছাওয়া কিছুটা নিলিবিলি একটা জায়গা দেখতে পেয়ে হাত দেখিয়ে বলল, চলো এইখানটায় বসি। ঘাসের মখমলে পাশাপাশি দুজনে গিয়ে বসলাম। মৌ বলল, আগে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, কেমন? ব্যাগ থেকে প্রথমে বেরোলো 2টি সুদৃশ্য ফাইবারের প্লেট, তারপর একটি বহু থাকযুক্ত বড় টিফিন ক্যারিয়ার, তারপর এক এক করে বিভিন্ন পদ প্লেটে সাজিয়ে রাখছে মৌ। আমি বিস্ময়ে হতবাক। মটরশুঁটির কচুরি, ফুলকপির রোস্ট, নারকেল দিয়ে ছোলার ডাল, কালাজিরে দিয়ে বেগুন ভাজা, আলু পোস্ত, সুজির পায়েস, বরফি, 2 রকম মিষ্টি এবং শেষ পাতে দই। এ যেন শুধু আমারই জন্য। প্রত্যেকটা পদ আমার ভীষণ পছন্দের। পাশাপাশি 2টি প্লেটে সাজানো খাবার। আর আমি অবাক দৃষ্টিতে মৌয়ের মুখের দিকে চেয়ে কত কি ভাবছি। কই, খাওয়া শুরু করো। আমার পছন্দ অপছন্দ সব মনে আছে তোমার? সব কিছুই। আবেগময় কণ্ঠে বলল মৌ। এই কথা বলে মুখ তুলে তাকালো আমার দিকে। দেখলাম তার চোখের কোনা 2টি চিকচিক করছে। পরিবেশ প্রতিকূল দেখে কথা না বাড়িয়ে পরম তৃপ্তি ভরে খেতে শুরু করলাম, সাথে মৌও। কেমন হয়েছে? অতি চমৎকার। কিন্তু কখন করলে এত সব? কাল রাত থেকে সমস্ত রেডি করে রেখেছিলাম, আজ 5টা থেকে রান্না করেছি। আহা, আমার জন্য আবার এত কষ্ট কেন করতে গেলে? অভিমানের সুরে মৌ বলল, তোমরা পুরুষ মানুষরা মেয়েদের কতটা চেনো, কতটা জানো। একটা নীর এতটুকু ভালোবাসা, এতটুকু সহানুভূতি আর একটা বুকের আশ্রয় পেলেই নিজেকে উজাড় করে দিতে জানে, রিক্ত হয়ে, নিঃস্ব হয়ে। কথাগুলো আমার কানে বাজছিল। খুব নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল, কারণ কারণ মৌয়েরই অভিমান অযৌক্তিক নয়। এমন সময় আমার ফোন এলো। দেখলাম বাড়ির ফোন। সঙ্গে সঙ্গে রিসিভ করলাম। দেখলাম আমার মেয়ের গলা। সে বলছে, বাপি পৌঁছে গেছো? হ্যাঁ সোনা, অনেকক্ষণ। তবে ফোন করলে না কেন? ভুলে গেছিলাম রে মা। ও, তোমার মা কি করছে? মাকে দেব? আচ্ছা দাও। হ্যাঁ হ্যালো, কি করছো? রান্না বান্না। সব পছন্দের পদ হচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ গো হ্যাঁ। তোমাদের সভাটা বা ঠিকঠাক চলছে তো, নাকি অন্য কিছু? না না, ওসব সভাটা বা কিছুই নয়। এসে দেখো, একজন সুন্দরী মহিলার সঙ্গে ভিক্টোরিয়ার প্রেম লীলা করছি। ধ্যাৎ, আমি কি তাই বলেছি? আমি ওই আর কি করছি। রাখি এখন। ঠিক আছে, রাখো। হাসি হাসি মুখ করে মৌ বলল, কি, গিন্নিকে মিথ্যে কথা বলে এসেছো? হ্যাঁ, বাড়িতে তো মিথ্যে বলেছি, কিন্তু এখন তো সত্যি বললাম, তাই না? আচ্ছা সজল, ধরো এতদিন পরেই তুমি অপরিচিত নারীর খাবার খাচ্ছ, যদি বিষ মেশানো থাকে? দেখো, অনেক যুক্তির পাল্টা যুক্তিও দেওয়া যেতে পারে, কিন্তু কথা না বাড়িয়ে আমি একটা কথা বলবো মৌ, দেখবে তাতে ভালোই হবে।
বিশ্বাস করো, অনেক সুখের দুজনে চিরনিদ্রায় শায়িত হব পাশাপাশি। বিশ্বাস ও ভালোবাসা যত রং তুলি। এতক্ষণ মৌ আমার কথাগুলো যেন গিলছিল। হঠাৎ করে হাত বাড়িয়ে এক যুগলকে দেখিয়ে সে বলল, আচ্ছা সজল, ওই ওদের মতো তুমি আমার কোলে মাথা রাখতে পারবে এখন? সত্যি কথা বলতে কি জানো, জনসম্মুখে পারবো না, কিন্তু ইচ্ছে করছে ভীষণ। সত্যিই তাই। তাহলে চলো না, একদিন দীঘা বা পুরী সারাদিন সমুদ্রের বুকে ঝিনুক খুঁজে বেড়াবো, আর তোমার বুকে মাথা রেখে একটু জিরিয়ে নেব, উত্তপ্ত হৃদয় জুড়িয়ে নেব, মন ভিজিয়ে নেব। আমি হাসি হাসি মুখ করে ঠাট্টার ছলে বললাম, আর কিছু না? হ্যাঁ, সব কিছুই। তুমি চাইলেই নিজেকে উজাড় করে দেব, নিজের বলতে রাখবো না এতটুকুও। আমার যে সব থেকেও কেন কিছু নেই, আমি নিঃস্ব, বড় একা। আমাকে পূর্ণ করো সজল। মৌয়ের এই কথাগুলো আমার বুকে শেল হয়ে বিঁধছিল, তাই সামান্য কাছে টেনে সান্ত্বনার স্বরে তাকে বললাম, শান্ত হও মৌ, আমি তোমার সঙ্গে আছি, কথা দিলাম। আর একটু কাছে ঘেঁষে আমার বুকে মাথা রাখল মৌ। বাচ্চা মেয়ের মতো কাঁদতে কাঁদতে সে বলল, দেখো তো সজল, আমার কি কমতি আছে? রূপ যৌবন কোনটা? তাহলে আমি কেন এমন একা, এমন একা কি? আমি মৌকে জাপটে ধরে মাথায় হাত বুলিয়ে বলতে লাগলাম, কে বলে তুমি রিক্ত নিঃস্ব? তোমার সব আছে, কেবল একটা মনের মানুষ নেই, তাই তো? আমি আছি তো। মেহুনা, এই দেখো, আমি এসে গেছি তোমার জীবনে, তোমার বন্ধু, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। চরম ভালো লাগার সাথে সাথে একটা অস্বস্তি বোধও ছিল জনসমুদ্রের জন্য। তবুও আমি বাধা দিলাম না, কারণটা আমি বুঝে গেছি, মৌয়ের কষ্টটা কোথায়। যাক, যদি একজনের উত্তপ্ত হৃদয় যদি কিছুটা শীতল হয়, তাতেই তো পরম পাওয়া। এভাবে বেশ কিছুক্ষণ পর মৌই বলল, ইস, এ বাবা, এই একটা বাঁচতে চলল, চলো এবার ওঠা যাক। আমি হতাশার সুরে বললাম, এখনই? আরে না বাবা, তোমায় ছেড়ে এখনই যাচ্ছি না, অন্য প্রোগ্রাম আছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, ও তাই বলো, চলো তাহলে। তল্পি তল্পা গুছিয়ে ভিক্টোরিয়া গেটের বাইরে এলাম। এসে হাঁটা শুরু করলাম। রবীন্দ্র সদনে মেট্রো ধরলাম। আমি শুধু একবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? মৌ গম্ভীর কণ্ঠে বলল, কালীঘাট। কিছুক্ষণ চুপচাপ থাকতে দেখে আমাকে মৌ বলল, তাহলে কবে সমুদ্র স্নানে যাচ্ছ? তুমি একটা নির্দিষ্ট দিন ঠিক করো এবং আমাকে আগে থেকে জানিয়ে রেখো, দেখবে নিশ্চয়ই একদিন যাব। এই কথাগুলো শুনে মৌয়ের মুখের সেই হাসি ফিরে পেলাম। ও বলল, তাই? সত্যি? হ্যাঁ অবশ্যই। এইরকম কিছু টুকরো কথা বলতে বলতেই কালীঘাট স্টেশনে এসে পৌঁছলাম। কিছুটা হাঁটলেই মায়ের মন্দির। যদিও এখনো গর্ভগৃহে ঢোকা বারণ আছে, তবুও মৌয়ের এক চেনা জানা পাণ্ডাকে 501 টাকা দক্ষিণা দিয়ে দুজনে গর্ভগৃহে প্রবেশ করলাম। ভক্তিভরে জগৎজননীর পায়ে অঞ্জলি দিলাম, প্রসাদী ফুল এবং প্রসাদও পেলাম, আর মনে মনে মাকে জানালাম তিনি যেন সকলের মঙ্গল করেন। মন্দিরের বাইরে এসে মৌ আমার মাথায় ফুল ছুঁয়ে প্রসাদ দিয়ে বললে, তোমার জন্যই মানসিক করেছিলাম, মা তোমাকে মিলিয়ে দিলেন, তাই পুজো দিলাম। চলো আশেপাশের কয়টি প্রতিমা দর্শন করি, তারপরেই তো বিদায়ের পালা। কিছু কিনবে না মৌ? তুমি কিনে দেবে? দাও না তাহলে একজোড়া শাখা, এক কৌটো সিঁদুর। আমি হতভম্ব, কি বলবো ভেবে পাচ্ছি না। দাও না সজল, কিনে দেবে আমায়? আমার অনেক দিনের স্বাদ, জানো তো। তোমার হাতে নাই বা সিঁদুর পরলাম, তোমার দেওয়া সিঁদুর নিয়ে যদি মরি, তাহলে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করব। তুমি ভালো মতো জানো মৌ, আমি অতটা সৌভাগ্যবান নয়। তবুও তোমার যখন ইচ্ছে তবে
তাই হোক। আমার পছন্দ মতো একজোড়া শাঁখা এবং একটি সিঁদুর কৌটো কিনে ভক্তিভরে মৌয়ের হাতে দিলাম। দুহাত বাড়িয়ে ভক্তিভরে নিয়ে কপালে ঠেকিয়ে আঁচলে বেঁধে নিল পরম যত্নে, যেন 7 রাজার ধন এক মানিক পেল জীবনে। সুখের হাসি লক্ষ্য করলাম মৌয়ের সারা মন প্রাণ শরীর জুড়ে। আমার অনেক দিনের স্বপ্ন সত্যি করলে তুমি। আজ থেকে নতুন করে আমি আবার তোমার হলাম। সজল, মনে রেখো, ভুলো না আমায়। মনে রাখবো, কথা দিলাম। এই কথা দিয়েই সেদিন এক অপার্থিব আনন্দে মৌকে বিদায় জানালাম। এতক্ষণ শুনছিলেন লেখক গোপাল পাত্রের কলমে চিলেকোঠায় রোদ্দুরের প্রথম পর্ব। গল্পের সাউন্ড ডিজাইনে তুহিন এবং পোস্টার ডিজাইনে শুভজিৎ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিজিৎ, পারমিতা, রূপা, অমৃতা, হৃতিক, তুহিন, রিভু, পৌতুষা এবং রকি। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে শুভরাত্রি। ধন্যবাদ।